এলাকায় অবস্থিত এক সুন্দর ভিলা। দোতলার বারান্দায় দাঁড়িয়ে ভোরের মিষ্টি রোদ গায়ে মাখছে তে। তে খুব শান্ত, ইনোসেন্ট এবং অসম্ভব মায়াবী দেখতে। তার বড় বড় চোখে সবসময় একটা নিষ্পাপ চাহনি থাকে। আজ তার কলেজের প্রথম দিন, তাই ভিতরে ভিতরে বেশ উত্তেজনা কাজ করছে। নিচে থেকে মায়ের ডাক ভেসে এলো, তে আর কতক্ষণ লাগবে মা? ব্রেকফাস্ট টেবিলে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। তে চটজলদি তার দীর্ঘ কালো চুলে ব্রাশ বুলিয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে বসে আছেন তার বাবা জেহব এবং মা আয়ু। জেহব বরাবরের মতোই হাসি খুশি মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমার প্রিন্সেসটাকে তো আজ খুব সুন্দর লাগছে। আয়ু কফি মগে চুমুক দিয়ে বললেন, মেয়ে আমার এমনিতেই লাজুক। শোনোতে, সোজা ক্লাসে যাবে, আর ক্লাস শেষ হলে সোজা ড্রাইভারের গাড়িতে করে বাড়ি ফিরবে। বাহিরের জগৎটা কিন্তু খুব একটা ভালো না। তে মাথা নেড়ে মুচকি হেসে বলল, মা আমি তো বাচ্চা নই, তাছাড়া আজ তো নামজুন আঙ্কেল আর জিন আন্টি আসার কথা, তাই না? জেহপের মুখটা হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। তিনি আয়ুর দিকে তাকালেন। আয়ু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, শুধু ওরা দুজন নয়, জঙ্কুক আসছে। জঙ্কুক নামটা শোনা মাত্রই তার বুকের ভিতরটা ধক করে উঠল। জঙ্কুক তার কাজিন, ছোটবেলায় তারা একসাথেই খেলতো, কিন্তু গত 5 বছর জঙ্কুক ইতালিতে ছিল। সেখানে সে তাদের ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে। বিজনেসটা যে আসলে কি তাতে পরিষ্কার জানে না, তবে শুনেছে সেটা খুব ভয়ঙ্কর মাফিয়া জগৎ। ছোটবেলায় সে মিষ্টি জঙ্কুক নাকি এখন অনেক বদলে গেছে। সে এখন নিষ্ঠুর, রাগী আর ভীষণ বদমেজাজি হয়ে উঠেছে। কলিং বেলের শব্দে তাদের কথায় ছেদ পড়ল। গৃহকর্মী দরজা খুলে দিতেই ভিতর থেকে প্রবেশ করলো নামজুন এবং জিন। নামজুন বয়সের ভারে আরো ব্যক্তিত্ববান হয়েছেন, আর জিন তো চিরকালই রূপবতী। কিন্তু তাদের পিছনে যে ছাইটি ধীর পায়ে ভিতরে ঢুকলো, তা দেখে তার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। কালো স্যুট, কপালে এসে পড়া কালো চুল, কানে স্পেয়ারিং আর হাতে ট্যাটু। জঙ্কুক, তার দৃষ্টিতে এক অদ্ভুত ধার, যেন সামনে থাকা সবকিছুকে ভস্ম করে দিতে পারে। কিন্তু সেই আগুনের মতো দৃষ্টি যখন তের চোখের উপর পড়ল, মুহূর্তের জন্য মনে হলো সেখানে অন্য কিছু খেলা করছে, লোভ, অধিকার আর এক তীব্র নেশা। নামজুন হাসি মুখে বললেন, কেমন আছো সবাই? অনেক দিন পর দেখা। জিন এগিয়ে এসে তেকে জড়িয়ে ধরলেন। ও মা, তে তো একদম পুতুল হয়ে গেছে, কত বড় হয়ে গেছিস মা। তে লাজুক হেসে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক কোনো কথা বলল না, শুধু পকেটে হাত দিয়ে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। সেই চাহনিতে এমন কিছু ছিল যে তে চোখ নামিয়ে নিতে বাধ্য হলো। সবাই ড্রয়িং রুমে বসলো। গল্প করতে করতে জেহো বললেন, জঙ্কুক, ইতালির কাজ সব শেষ করেছিস? জঙ্কুক তার গভীর এবং ভরাট কণ্ঠে উত্তর দিল, ইতালির কাজ শেষ। এখন থেকে আমি কোরিয়াতেই থাকবো। আমার যা দরকার সেটা এখানেই আছে। কথাটি বলার সময় তার চোখ ছিল সরাসরি তের ওপর। তে অস্বস্তি বোধ করছিল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি সবার জন্য কফি নিয়ে আসছি। সে দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে গেল। তার হাত পা কাঁপছে। জঙ্কুকের উপস্থিতি তাকে মানসিকভাবে অস্থির করে দিচ্ছে। কফি মেকারে কফি বসিয়ে সে কাউন্টারে হাত দিয়ে জোরে শ্বাস নিচ্ছিল। হঠাৎ তার মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তে ঘুরে তাকাতেই দেখলো জঙ্কুক, এত কাছে যে তার গায়ে দামি পারফিউমের গন্ধ তে নাকে আসছে। জঙ্কুক ভাইয়া, তুমি এখানে? জঙ্কুক আরো এক ধাপ এগিয়ে এলো। তে পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। জঙ্কুক তার দুই হাত তের দুই পাশের দেওয়ালে রাখলো, তাকে কার্যত খাঁচাবন্দি করে ফেললো। ভাইয়া? জঙ্কুক বাঁকা হাসলো। আমাকে ভাইয়া ডাকার সাহস করো না তে, আমি তোমার ভাই না। কিন্তু আমরা তো কাজিন। জঙ্কুক তার মুখটা তের কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, রক্তের সম্পর্ক আমাদের মাঝে নেই তে, ভুলে যেও না। আমি দত্তক নেওয়া সন্তান ছিলাম, যেটা মিস্টার নামজুন পরে অফিসিয়ালি নিজের করে নেন। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো, গত 5 বছর আমি প্রতিটা সেকেন্ড অপেক্ষা করেছি ফিরে আসার জন্য, শুধু একজনেরই জন্য। জঙ্কুক তার আঙুল দিয়ে তের চিবুকটা আলতো করে তুলে ধরলো। তের শরীর ভয় আর অদ্ভুত এক উত্তেজনায় কাটা দিয়ে উঠল। তুমি খুব সুন্দর হয়েছো তে। জঙ্কুক তার চোখের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর যে তোমাকে সবার আড়ালে লুকিয়ে রাখতে ইচ্ছা করে।
কলেজে যাচ্ছ আজ? তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জঙ্কুক তার চোখের মনি গাঢ় করে বলল, যাও, কিন্তু মনে রেখো তোমার উপর আমার নজর থাকবে। কোনো ছেলে যদি তোমার দিকে তাকায় আমি তার চোখ উপড়ে নেব। ইউ আর মাইন, তে, অনলি মাইন। কথাটা বলে জঙ্কুক সরে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। তে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এই জঙ্কুককে সে চেনে না, এ অন্য এক মানুষ। কিছুক্ষণ পর তে কলেজে পৌঁছালো, শিওলের নামকরা আর্টস কলেজ। তার বাবা যে হোক তাকে নামিয়ে দিয়ে বললেন, সাবধানে থেকো মা, বিকালে ড্রাইভার আসবে। তে মাথা নাড়িয়ে ক্যাম্পাসে ঢুকলো, কিন্তু তার মন পড়ে রইল বাড়িতে। জঙ্কুকের সেই কথার মাঝে। ক্লাসে ঢুকে সে পিছনে বেঞ্চে বসলো। তার ইনোসেন্ট চেহারা আর ড্রেসিং সেন্স দেখে ক্লাসের অনেকেই তার দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই ক্লাসে ঢুকলো কাই, কলেজের সবচেয়ে বখাটে আর ধনী ছাত্র। কায়ের বাবারও আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগাযোগ আছে। কাই ক্লাসে ঢুকতেই তের দিকে তাকালো। প্রথম দেখাতেই তার চোখ আটকে গেল তের উপর। এমন নিষিদ্ধ সৌন্দর্য সে আগে দেখেনি। কাই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। হাই বিউটিফুল, নতুন মনে হচ্ছে। আমি কাই, এই কলেজের কিং। কাই হাত বাড়িয়ে দিল। তে ভয়ে ভয়ে নিজের ব্যাগটা আঁকড়ে ধরলো। সে নম্রভাবে বলল, হ্যালো, আমি তে। সে হাত মেলালো না। কায়ের ইগোতে লাগলো, কিন্তু সে সেটা প্রকাশ না করে বলল, তে, নামটাও সুন্দর। চলো ক্যান্টিনে যাই, তোমাকে কফি খাওয়াবো। না ধন্যবাদ, আমার ক্লাস আছে। তে নিচু গলায় বলল। কাই টেবিলের ওপর ঝুঁকে তের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমাকে না বলার সাহস কেউ করে না সুইটহার্ট। তুমি খুব কিউট, তাই মাফ করলাম, কিন্তু তোমাকে আমি আমার করেই ছাড়বো। তে ভয়ে কুকড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার ফোনে ভাইব্রেশন হলো। সে লুকিয়ে ফোনটা বের করে দেখলো একটা মেসেজ এসেছে আননোন নাম্বার থেকে। মেসেজে লেখা, তোমার সামনের ছেলেটার আয়ু আর বেশিক্ষণ নেই, যদি সে এখনই তোমার কাছ থেকে সরে না যায়। জেকে। তে চমকে উঠে জানালার দিকে তাকালো। কলেজের গেটের বাহিরে একটা কালো ল্যাম্বরগিনি দাঁড়িয়ে আছে, কাঁচটা নামানো, আর সেখান থেকে সানগ্লাস পরা জঙ্কুক সরাসরি তাদের ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকেও তার শরীরের হিংস্র ভঙ্গি বোঝা যাচ্ছে। কাই আবার কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তে দ্রুত ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। আমার শরীর খারাপ লাগছে, আমি ওয়াশরুমে যাব, বলে সে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। কাই পিছন থেকে হাসলো। পালাবে কোথায় পাখি, আমার জালে তো আসতেই হবে। সে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছিল। জঙ্কুক কি তাকে ফলো করছে, সে কি তাকে নজরে রাখছে? এইদিকে কায়ের নোংরা চাহনি, অন্যদিকে জঙ্কুকের পাগল করা অধিকার বোধ। সে বুঝতে পারলো তার সাধারণ জীবনটা এখন আর সাধারণ নেই, এক ভয়ঙ্কর ঝড়ের মুখে এসে দাঁড়িয়ে আছে। কলেজের ছুটির পর তে যখন গেটে এলো, দেখলো বাড়ির ড্রাইভার নেই। তার বদলে দাঁড়িয়ে আছে সেই কালো ল্যাম্বরগিনি। ড্রাইভিং সিটে জঙ্কুক। জঙ্কুক ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। তে ইতস্তত করছিল, উঠে এসো তে, সিন ক্রিয়েট করো না। জঙ্কুকের কণ্ঠে আদেশের সুর। তে ধীর পায়ে এগিয়ে গাড়ির দরজা খুলে সামনে সিটে বসলো। এসির ঠান্ডা বাতাস আর জঙ্কুকের গায়ে তীব্র সুগন্ধি তাকে আচ্ছন্ন করে ফেললো। জঙ্কুক গাড়ি স্টার্ট দিল না। সে স্টিয়ারিং হুইলে আঙুল ঢুকাতে ঢুকাতে বলল, ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? তে না বোঝার ভান করলো। যে তোমার বেঞ্চের সামনে দাঁড়িয়েছিল, যার নিঃশ্বাস তোমার গায়ে লাগছিল। জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আমার ইচ্ছে করছিল তখনই এসে ওর গলাটা টিপে ধরি। তে ভয়ে ভয়ে বলল, ও ও শুধু কথা বলতে এসেছিল, আমি চিনি না ওকে। জঙ্কুক হঠাৎ তের দিকে ঝুঁকে এলো। তের সিট বেল্ট লাগিয়ে দেওয়ার ছলে সে তের ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে গভীর একটা শ্বাস নিল। তোমার শরীরে অন্য কারোর দৃষ্টির ছোঁয়াও আমি সহ্য করব না তে। তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তোমার জন্য। জঙ্কুক গাড়ি স্টার্ট দিল। স্পিডোমিটারের কাঁটা দ্রুত বাড়তে লাগলো। তে সিট আঁকড়ে ধরে বসে রইল। সে বুঝতে পারছে জঙ্কুক তার কাজিন ভাই নয়, জঙ্কুক এক জীবন্ত আগ্নেয়গিরি, যে তাকে ভালোবাসার নামে পুড়িয়ে ফেলতে প্রস্তুত। আর দূরে কোথাও কাই নতুন ফোন দিয়ে আছে তেকে পাওয়ার জন্য।
জঙ্কুকের ল্যাম্বরগিনি যখন জেহবের বাড়ির সামনে এসে থামলো, তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। পুরো রাস্তায় তাদের মধ্যে আর কোনো কথা হয়নি, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল ঝড়ের পূর্বাভাস। তে সিট বেল্ট খোলার জন্য হাত বাড়ালো, কিন্তু তার হাত কাঁপছিল। জঙ্কুক সেটা লক্ষ্য করলো। সে নিজের হাত দিয়ে তের ছোট্ট হাতটা চেপে ধরলো। তার হাতের স্পর্শ ছিল একই সাথে শীতল এবং রুক্ষ। তে, আমাকে ভয় পাচ্ছ? তে মাথা নিচু করেই রইল। সে জানে না কি উত্তর দেবে। জঙ্কুকের এই স্পর্শ তাকে চুম্বকের মতো টানছে, আবার আগুনের মতো পোড়াচ্ছে। আমার চোখের দিকে তাকাও, জঙ্কুক নির্দেশ দিল। তে ধীরে ধীরে চোখ তুলে তাকালো। জঙ্কুকের চোখে এখন আর কোনো হিংস্রতা নেই, আছে এক গভীর বেদনাবোধ আর তীব্র আকাঙ্ক্ষা। আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি তে, কিন্তু তোমাকে রক্ষা করার জন্য আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। ওই ছেলেটা কাই, ও তোমার জন্য নিরাপদ নয়। তুমি কি করে জানলে ও নিরাপদ নয়? তে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলো। জঙ্কুক বাঁকা হাসলো। সে হাসিতে কোনো আনন্দ নেই। শিওলের ছায়াপথ আমার হাতের তালুর মতো চেনা। কায়ের বাবা আমার কাছে ঋণী। ওরা নোংরা পোকা, আর আমি পোকা মারতে পছন্দ করি। তে শিউরে উঠলো। জঙ্কুক তার হাত ছেড়ে দিয়ে বলল, যাও, আর মনে রেখো আমার চোখ সবসময় তোমার উপর আছে। তে গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির ভিতরে ঢুকে গেল। তার বুক ধড়ফড় করছে। জঙ্কুক গাড়ি ঘোরালো না, সেখানে স্টার্ট বন্ধ করে বসে রইল। তে দোতলার জানালা দিয়ে পর্দার আড়াল থেকে দেখলো রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় জঙ্কুক গাড়িতে বসে একটা সিগারেট ধরাচ্ছে। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠেছে, আর তার দৃষ্টি স্থির হয়ে আছে তে জানালার দিকে। রাতে খাবারের সময় জঙ্কুক ছিল না। নামজন জানালেন জঙ্কুক জরুরি মিটিংয়ে গেছে। তে স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু মনের কোণে একটা অদ্ভুত শূন্যতাও অনুভব করলো। সে কি জঙ্কুককে খুঁজছিল? পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় তে অনেক বেশি সতর্ক ছিল। ড্রাইভার তাকে গেটে নামিয়ে দিল। আজ সে নিজেকে সাধারণ রাখার চেষ্টা করেছে, একটা ঢিলাঢালা হুডি আর জিন্স, কিন্তু তার মায়াবী সৌন্দর্য কোনো পোশাকেই ঢাকা পড়ে না। লাইব্রেরিতে বসে তে অ্যাসাইনমেন্ট করছিল। হঠাৎ তার সামনের চেয়ারটা কেউ টেনে বসলো। তে চমকে তাকিয়ে দেখলো কাই। তার মুখে এক তিতঘুটে হাসি। কি ব্যাপার সুইটহার্ট, কাল তো পালালে, আজ কোথায় যাবে? তে বই গুছিয়ে নিতে নিতে বলল, দয়া করে আমাকে বিরক্ত করবেন না, আমি পড়তে এসেছি। কাই তার হাতের উপর নিজের হাতটা রাখলো। এত ভাব নিও না তো, তুমি জানো না আমি কে? আমি যা চাই তাই পাই, আর এখন আমি তোমাকে চাই। সে চিৎকে হাত সরিয়ে নিল। আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? কায়ের মুখ রাগে লাল হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে তের হাত ধরে হ্যাঁচকা টান দিল। চলো আমার সাথে, তোমাকে আজ বোঝাবো আমি কে। লাইব্রেরিতে খুব বেশি ছাত্রছাত্রী ছিল না। যারা ছিল তারা কায়ের ভয়ে কেউ কিছু বলার সাহস পেল না। কাই থেকে টেনে করিডোর দিয়ে নিয়ে যাচ্ছিল। তে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছিল। ছাড়ুন আমাকে, তে চিৎকার করতে চাইলো, কিন্তু ভয়ে তার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কাই তাকে কলেজের পিছনে নির্জন পার্কিং লটের দিকে নিয়ে গেল। সেখানে কায়ের 3 জন বন্ধু দাঁড়িয়েছিল। তারা তেকে দেখে শীষ দিয়ে উঠল। বস, নতুন পাখি ধরে এনেছো, একজন হাসতে হাসতে বলল। কাই থেকে তাদের দিকে ছেড়ে দিল। পাখিটা একটু বেশি ছটফট করছে, ডানা ছাড়তে হবে। তে ভয়ে পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকালো। তার চোখে জল। সে মনে মনে শুধু একজনের নামই ডাকছিল, জঙ্কুক। ঠিক তখনই পার্কিং লটের প্রবেশপথে একটা বিকট শব্দ হলো। সবাই সেদিকে তাকালো। একটা কালো এসইউভি ঝড়ের গতিতে ঢুকে কায়ের বাইকগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিল। গাড়ি থামার আগে দরজা খুলে গেল এবং সেখান থেকে নেমে এলো সাক্ষাৎ যমদূত জঙ্কুক। আজ তার পরনে কালো শার্ট, হাতা গোটানো। তার হাতের পেশিগুলো টান টান হয়ে আছে। তার ফর্সা মুখ রাগে রক্তবর্ণ, হাতে একটা লোহার রড। কাই বন্ধুরা কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুক একজনের পেটে সজোরে লাথি মারলো। ছেলেটা কয়েক হাত দূরে ছিটকে পড়লো। বাকি দুজন ভয়ে পিছিয়ে গেল। জঙ্কুক তাদের দিকে তাকালো না। তার চোখ শুধু কায়ের উপর। কাই ঢোক গেল। সে জঙ্কুকের নাম শুনেছে, কিন্তু তাকে সামনাসামনি দেখেনি। জঙ্কুকের কণ্ঠ এত ভারী যে কায়ের পা কাঁপতে শুরু করলো। তোর সাহস কি করে হলো? জঙ্কুক ধীর পায়ে কায়ের দিকে এগিয়ে গেল।
তার গলার স্বর খুব নিচু কিন্তু হাড় হিম করা। আমার জিনিসে হাত দেওয়া? কাই তোতলামি করে বলল, তুমি কে? জানো আমার বাবাকে? জাঙ্কুক হাসলো, সেই পৈশাচিক হাসি। সে চোখের পলকে কায়ের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরলো। তারপর সজোরে একটা ঘুষি বসিয়ে দিল কায়ের নাকে। হাড় ভাঙার শব্দ হলো। কায় যন্ত্রণায় চিৎকার করে উঠল। জাঙ্কুক তাকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের ওপর পা তুলে দিল। তোর বাবাকে গিয়ে বলবি জিওন জাঙ্কুক ফিরে এসেছে, আর তে হলো আমার। যদি তুই বা তোর কোনো লোক আর কোনোদিন ওর ছায়াও মারাস, তবে আমি তোর বংশের নাম নিশানা মুছে দেব, বুঝেছিস? তাই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাথা নাড়ালো। জাঙ্কুক তার দিকে একদলা থুতু ছিটিয়ে দিয়ে তের দিকে ফিরল। তে তখনও থরথর করে কাঁপছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। জাঙ্কুক হাত থেকে রডটা ফেলে দিল। সে দ্রুত পায়ে তের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো। তে, আমি এসে গেছি, আমি আছি, কেউ তোমাকে ছুঁতে পারবে না। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার রাগী সত্তা মুহূর্তে মিলিয়ে গিয়ে এক অস্থির প্রেমিকের রূপ নিল। তের নাকে জাঙ্কুকের গায়ের গন্ধ আসতেই সে যেন একটু ভরসা পেল। সে জাঙ্কুকের সাথ খামচে ধরে ফুপিয়ে কান্না করে উঠল, বলে উঠল, ওরা আমাকে, আমি জানি, আমি দুঃখিত যে আসতে দেরি হয়েছে। জাঙ্কুকদের কপালে একটা চুমু খেলো। জাঙ্কুকদেরকে নিয়ে গাড়িতে উঠলো, কিন্তু গাড়িটা বাড়ির পথের দিকে গেল না। কিছুক্ষণ পর তে বুঝতে পারলো রাস্তাটা অচেনা। আমরা কোথায় যাচ্ছি জাঙ্কুক? এটা তো বাড়ির রাস্তা নয়। তে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো। জাঙ্কুক স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে বলল, বাড়িতে এখন যাওয়া যাবে না। কায়ের বাবা পাল্টা আঘাত করতে পারে, ও তোমাকে টার্গেট করবে আমাকে দুর্বল করার জন্য। তোমাকে এখন আমার কাছেই থাকতে হবে, সেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। মানে? বাবা মা চিন্তা করবেন তো? আমি বাবাকে জানিয়ে দিয়েছি তুমি আমার সাথে পেন্ট হাউসে থাকবে, যতদিন না আমি শিওলের আবর্জনা পরিষ্কার করছি। তের নিঃশ্বাস আটকে গেল। জাঙ্কুকের সাথে একা একই ছাদের নিচে। গাড়ি গিয়ে থামলো সিওলের সবচেয়ে উঁচু বিল্ডিং এর সামনে। প্রাইভেট লিফটে করে তারা সোজা টপ ফ্লোরে পৌঁছালো। লিফটের দরজা খুলতেই তে দেখলো এক বিশাল আলিশান অ্যাপার্টমেন্ট, পুরো কাঁচ দিয়ে ঘেরা। সেখান থেকে পুরো সিওল শহর দেখা যায়। জাঙ্কুক ভিতরে ঢুকে জ্যাকেটটা খুলে সোফায় ছুঁড়ে দিল। সে শার্টের ওপর বোতামগুলো খুলে ফেললো। তের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম হোম বেবি গার্ল। এখন থেকে এটাই তোমার খাঁচা, আর আমি তোমার কিপার। তে দরজার কাছে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারলো সে এক বিপদ থেকে উদ্ধার পেয়ে আরো এক বড় বিপদে। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। ফ্রেশ হয়ে নাও, আমাদের অনেক কথা আছে, যে কথাগুলো 5 বছর ধরে জমে আছে। জাঙ্কুক তের কানের দুলটা আলতো করে স্পর্শ করলো। তের শরীর অবশ হয়ে আসছিল। বাইরে তখন অন্ধকার নেমেছে, আর ভিতরে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, যেখানে প্রেম আর অধিকারবোধ মিলেমিশে একাকার। শিওলের আকাশচুম্বী পেন্ট হাউসে বিশাল কাঁচের দেওয়ালের ওপাশে ঝলমলে রাতের শহর। লক্ষ লক্ষ আলো জ্বলছে নিচে, কিন্তু তের মনে হচ্ছে সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অন্য গ্রহে এসে পড়েছে। জাঙ্কুকের এই রাজপ্রাসাদ সম অ্যাপার্টমেন্টটি যত সুন্দর, ঠিক ততটাই নির্জন এবং রহস্যময়। তে ওয়াশরুম থেকে বের হলো। তার নিজের জামা কাপড় ধুলোবালি আর ধস্তাধস্তিতে নষ্ট হয়ে গিয়েছিল, তাই জাঙ্কুক তাকে নিজের একটা সাদা ট্রাউজার আর শার্ট পরতে দিয়েছে। শার্টটা তার হাঁটুর ওপর পর্যন্ত নেমে এসেছে। হাতগুলো অনেক বড়, ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। আয়নায় নিজেকে দেখে তের গাল লজ্জায় লাল হয়ে গেল। জাঙ্কুকের গায়ের গন্ধ যেন শার্টটার প্রতিটি সুতোয় লেগে আছে। সে ধীর পায়ে লিভিং রুমে এলো। পুরো ঘর আবছা অন্ধকারে ঢাকা, শুধু বাইরের সিটি লাইট আর মৃদু একটা ল্যাম্পের আলো জ্বলছে। জাঙ্কুক সোফায় বসে আছে, হাতে এক গ্লাস রেড ওয়াইন। ল্যাপটপের দিকে তাকিয়ে সে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখছে। তেকে দেখেই জাঙ্কুক ল্যাপটপ বন্ধ করে দিল। তার দৃষ্টি তের পা থেকে মাথা পর্যন্ত ভ্রমণ করলো। সাদা সাথে তেকে দেখে জাঙ্কুকের চোখের মনি মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে গ্লাসটা টেবিলে রেখে ইশারা করলো, এসো এখানে বসো। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের পাশের সোফায় বসলো, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে। ক্ষুধা পেয়েছে? জাঙ্কুক নরম গলায় জিজ্ঞাসা করলো। হ্যাঁ, না মানে
হ্যাঁ একটু। তে নিচু গলায় বলল। জাঙ্কুক উঠে গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে এলো, নিজের হাতে রান্না করা পাস্তা। তে অবাক হয়ে বলল, তুমি রান্নাও করতে পারো? জাঙ্কুক প্লেটটাতে সামনে রেখে পাশে বসলো। ইতালিতে একা একা থাকার সময় শিখেছি, মাফিয়া ডনদেরও মাঝে মধ্যে নিজের খাবার নিজেকেই বানাতে হয়তে, কারণ বিশ্বাস করার মতো মানুষ খুবই কম থাকে। তে খাওয়া শুরু করলো। খাবারটা সত্যিই সুস্বাদু। যখন এক দৃষ্টিতে তাকে খেতে দেখলো, তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ জঙ্কুক হাত বাড়িয়ে তে ঠোঁটের কোণে লেগে থাকা খাবারটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। তে চমকে উঠে খাওয়া থামিয়ে দিল। জঙ্কুক আঙুলটা নিজের মুখে নিয়ে চুষে নিল। তের কান গরম হয়ে গেল। জঙ্কুক, তুমি কেন এমন করছো? তে সাহস করে জিজ্ঞাসা করলো, কেন আমাকে এখানে নিয়ে এসছো? বাবা মা জানে তুমি আমার কাছে নিরাপদ। জঙ্কুক তার কথার মাঝখানেই থামিয়ে দিল। আর কেন করছি তুমি সত্যিই জানো না তে? জঙ্কুক হঠাৎ সোফায় তের দিকে সরে এলো। জঙ্কুকের কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নিল। তে জঙ্কুকের বুকের সাথে লেপ্টে গেল। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। গত 5 বছর প্রতিটা রাত আমি শুধু তোমার কথা ভেবে কাটিয়েছি। যখন গুলি খেয়ে রাস্তায় পড়েছিলাম, তখনও চোখের সামনে তোমার ওই হাসি মুখটাই ভাসছিল। আমি ইতালিতে নিজেকে গড়েছি, ক্ষমতা দখল করেছি শুধু একটা কারণে, যাতে কোরিয়াতে ফিরে তোমাকে আমার রানীর মতো রাখতে পারি। কেউ যেন তোমার দিকে তাকানোর সাহস না পাই। কিন্তু আমরা কাজিন, ব্লাড রিলেশন নেইতে ভুলে যেও না। জঙ্কুকের কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। আর থাকলেও আমি পরোয়া করতাম না। আমার অবসেশন কোনো নিয়ম মানে না। জঙ্কুকের চিবুক ধরে মুখটা উপরে তুলল। তাদের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। তের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। জঙ্কুকের চোখে এক তীব্র নেশা। সে ধীরে ধীরে তার ঠোঁট তের ঠোঁটের উপর নামিয়ে আনলো। মিনিট খানেকের পর জঙ্কুক সরে এলো। দুজনের শ্বাসকষ্ট হচ্ছে। জঙ্কুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আই লাভ ইউ তে। তের চোখে জল এসে গেল। সে বুঝতে পারলো এই মানুষটাকে সেও হয়তো অবচেতনে ভালোবেসে ফেলেছে। ছোটবেলার সেই টান এখন ভালোবাসায় পরিণত হয়েছে। অন্যদিকে সিওলের এক প্রাইভেট হাসপাতালের ভিআইপি কেবিন। বিছানায় শুয়ে আছে কাই। তার নাকে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, ব্যথায় সে কাতরাচ্ছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন তার বাবা মিস্টার বুগাম, সিওলের আন্ডারওয়ার্ল্ডের আর এক ত্রাস। মিস্টার বুগাম ছেলের অবস্থা দেখে রাগে কাঁপছিলেন। জিওন জঙ্কুক, ওই ছোকরা ইতালি থেকে ফিরে নিজেকে খুব বড় মনে করছে। আমার ছেলের গায়ে হাত তোলার সাহস পেল কি করে? কাই ব্যথাতুর গলায় বলল, বাবা, ও তেকে নিয়ে গেছে। ওই মেয়েটাকে আমার চাই। জঙ্কুক আমাকে অপমান করেছে সবার সামনে। আমি প্রতিশোধ চাই। মিস্টার বুকাম ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখে এক শয়তানি হাসি ফুটে উঠল। চিন্তা করিস না, জঙ্কুক হয়তো ইতালির ডন হতে পারে, কিন্তু এটা আমার শহর। ও ভুল জায়গায় হাত দিয়েছে। ও জানে না ওর সবচেয়ে বড় দুর্বলতা এখন ওর সাথেই আছে। মিস্টার বুগাম পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিলেন। আমার একটা কাজ আছে, টার্গেট জিওন জঙ্কুকের পেন্ট হাউস। না, জঙ্কুককে মারবে না, মেয়েটাকে তুলে আনবে। জঙ্কুকে আমি তিলে তিলে মারবো আজ রাতেই। পেন্ট হাউসে তখন গভীর রাত। জঙ্কুক থেকে গেস্ট রুমে শুয়ে দিয়ে নিজের রুমে চলে এসেছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মনের ভিতর একটা খচখচানি কাজ করছে। তার সিক্স সেন্স বলছে কিছু একটা ঘটতে চলেছে। সে তার সিকিউরিটি চিফকে ফোন করলো, নিচে গার্ড দ্বিগুণ করো, সিসিটিভি ফুটেজ চেক করো প্রতি সেকেন্ডে। আমার মনে হচ্ছে আজ রাতে কেউ আসবে। ফোন রেখে জঙ্কুক তের রুমের দিকে গেল। দরজাটা সামান্য খোলা। ভিতরে উকি দিয়ে দেখলো তে অঘরে ঘুমাচ্ছে। চাঁদের আলোয় তাকে পরীর মতো লাগছে। জঙ্কুক ভিতরে ঢুকে বিছানার পাশে হাঁটু গেড়ে বসলো। সে আলতো করে তের গালে হাত বোলালো। আমি কোনোদিন তোমার ক্ষতি হতে দেব না তে, কথা দিচ্ছি। হঠাৎ তে ঘুমের মধ্যে নড়ে উঠল। সে বিড়বিড় করছে,
সে দুঃস্বপ্ন দেখছে। কায়ের সেই আক্রমণের স্মৃতি তাকে তাড়া করছে। তে ঘেমে নিয়ে একাকার। তে তে ওঠো। জাঙ্কুক তাকে ডাক দিল। তে ধরফর করে উঠে বসল। তার চোখ ভয়ে বড় বড় হয়ে আছে। সামনে জাঙ্কুককে দেখে সে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক, ও আসছে, ও আমাকে নিয়ে যাবে। তে কান্নায় ভেঙে পড়লো। জাঙ্কুক তাকে শক্ত করে বুকে চেপে ধরলো। কেউ আসবে না, আমি আছি তো, শান্ত হও। জাঙ্কুক তাকে বিছানায় শুইয়ে দিল এবং নিজে তার পাশে বসলো। ঘুমাও, আমি এখান থেকে কোথাও যাব না। তে জাঙ্কুকের হাতটা খামচে ধরলো। প্লিজ যেও না, আমার ভয় করছে, আমার কাছে শো। জাঙ্কুকের বুকটা ধক করে উঠলো। সে দ্বিধায় পড়লো, কিন্তু তের কাতর অনুরোধ সে ফেলতে পারলো না। সে জুতো খুলে তের পাশে শুয়ে পড়লো। তে গুটি সুটি মেরে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। জাঙ্কুক এক হাতে তাকে জড়িয়ে ধরে চাদরটা গায়ে টেনে দিল। কিছুক্ষণের মধ্যেই তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক তার চুলের ঘ্রাণ নিতে নিতে ভাবলো, এই মুহূর্তটার জন্য সে সারা জীবন অপেক্ষা করতে পারে। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত ৩টে। হঠাৎ পুরো বিল্ডিং এর এমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠল। বিকট শব্দে তে কেঁপে উঠল। তে ভয়ে উঠে বসলো। জাঙ্কুক মুহূর্তের মধ্যে সজাগ হয়ে গেল। সে দ্রুত বিছানা থেকে নেমে ড্রয়ার থেকে একটা লোডেড পিস্তল বের করলো। তার মুখ এখন পাথরের মতো শক্ত। তে, যা বলছি শোনো। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করো, আমি না ডাকা পর্যন্ত বের হবে না। জাঙ্কুক, কি হয়েছে? তের গলা কাঁপছে। ওরা এসেছে। জাঙ্কুক পিস্তলে সাইলেন্সার লাগাতে লাগাতে বলল, ভয় পেও না, আমি যমদূতের মতো ওদের স্বাগত জানাবো। ঠিক তখনই পেন্ট হাউসের মেন গেট ব্লাস্ট হওয়ার শব্দ হলো। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ধোঁয়ায় ভরে গেল ড্রয়িং রুম। কালো পোশাক পরা একদল সশস্ত্র লোক ভেতরে ঢুকলো। তাদের হাতে অটোমেটিক রাইফেল। জাঙ্কুক থেকে বাথরুমের দিকে ছেড়ে দিয়ে সোফার আড়ালে পজিশন নিল। চল, খেলা শুরু করা যাক। জাঙ্কুক বিড়বিড় করলো। তার চোখে সে পুরনো মাফিয়া ডনের হিংস্রতা ফিরে এলো। প্রথমজন ভিতরে ঢুকতেই জাঙ্কুকের নির্ভুল নিশানায় তার কপালে গুলি লাগলো। লোকটা শব্দ না করেই পড়ে গেল। শুরু হলো গোলাগুলি। জাঙ্কুক একাই যেন পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। বাথরুমের ভিতরে বসে তে কানে হাত দিয়ে বসে আছে। বাহিরে গুলির শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ আর মানুষের আর্তনাদ। সে শুধু প্রার্থনা করছে, সে শুধু জাঙ্কুকের নাম নিচে। হঠাৎ বাথরুমের ভেন্টিলেটর দিয়ে একটা শব্দ হলো। তে উপরের দিকে তাকালো। ছাদ থেকে দড়ি বেয়ে কালো মুখোশ পরা একজন লোক নামছে। তে চিৎকার করতে চাইলো, কিন্তু লোকটা নিচে নেমেই তের মুখে ক্লোরোফর্ম মেশানো রুমালটা চেপে ধরলো। তের চোখ ঝাপসা হয়ে এলো। শেষবারের মতো সে মনে মনে জাঙ্কুককে ডাকলো। বাহিরে তখন জাঙ্কুক শেষ শত্রুটিকে মেরে ফেলেছে। সে হাঁপাতে হাঁপাতে বাথরুমের দরজার দিকে দৌড় দিল। তে, সব শেষ, বেরিয়ে এসো। কোনো সাড়া নেই। জাঙ্কুক দরজা ভেঙে ভিতরে ঢুকলো। বাথরুম খালি, ভেন্টিলেটর ভাঙা, আর মেঝেতে পড়ে আছে তের সেই সাদা শার্টের একটা ছেঁড়া অংশ। জাঙ্কুকের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তার বুক থেকে এক পৈশাচিক গর্জন বেরিয়ে এলো। শিওরের রাত কাঁপিয়ে জাঙ্কুকের সেই চিৎকার প্রতিধ্বনি হলো। বাঘের গুহা থেকে তার সঙ্গিনীকে চুরি করা হয়েছে। এর পরিণাম হবে ভয়াবহ। শিওলের রাজপথে এবার রক্তের বন্যা বইবে। পেন্ট হাউসের বাথরুমের মেঝেতে দাঁড়িয়ে জাঙ্কুক যখন বুঝলো তে নেই, তখন তার আর্তনাদ থেমে গিয়ে এক ভয়াবহ নিস্তব্ধতার রূপ নিল। এই নিস্তব্ধতা ঝড়ের আগের নয়, বরং ধ্বংসলীলার শুরু। তার চোখ এখন আর মানুষের মতো নেই, যেন এক ক্ষুধার্ত পশু। সে পকেট থেকে ফোন বের করে নামজুনকে কল করলো। রিং হওয়ার সাথেই ওপাশ থেকে নামজুন কল রিসিভ করলেন। বাবা। জাঙ্কুকের গলা এতই ঠান্ডা যে নামজুন কেঁপে উঠলেন। ওরা থেকে নিয়ে গেছে। আমি শিওলের রাস্তা আজ রক্তে ভাসিয়ে দেব। তুমি শুধু ক্লিন আপ টিম রেডি করো। নামজুন এক সেকেন্ড চুপ থেকে বললেন, আমি জানতাম ওরা এমন কিছুই করবে। জীবন ফ্যামিলির গায়ে হাত দেওয়ার সাহস ওদের হলো কি করে? জাঙ্কুক, যা করার করো, আমি এবং জেহব ব্যাকআপ নিয়ে আসছি। লোকেশন ট্র্যাক করেছো? করেছি। ওর গলায় লকেটে আমি জিপিএস লাগিয়ে রেখেছিলাম। ওরা জানে না ওরা কার সাথে পাঙ্গা নিয়েছে।
জঙ্কুক ফোন রেখে তার সিক্রেট রুমে ঢুকলো। দেওয়াল জুড়ে সাজানো আধুনিক সব অস্ত্র-শস্ত্র। সে নিজের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরলো, কোমরে দুটো পিস্তল, হাতে একজোড়া ধারালো ছুরি এবং কাঁধে একটা অটোমেটিক রাইফেল তুলে নিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো, অপেক্ষা করতে, যমদূত আসছে। শিওলের মধ্যে এক পরিত্যক্ত শপিং মল, মরিচে ধরা পুরনো গুদাম সারি সারি, মাঝখানে একটা বিশাল গুদামের ভিতরে একটা লোহার চেয়ারে টেকে বেঁধে রাখা হয়েছে। তার মুখে কাপড় সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা। সামনে দাঁড়িয়ে কায় হাসছে, তার নাকে ব্যান্ডেজ, কিন্তু চোখের দৃষ্টি কুৎসিত। পাশে বসে উস্কি খাচ্ছে মিস্টার বুগাম। কি সুন্দরী! আমার ছেলেটা খুব একটা ভুল পছন্দ করেননি। বুগাম নোংরা হেসে বলল। কাই এগিয়ে এসে তের গালে হাত বোলালো। তে ঘৃণায় মুখ সরিয়ে নিল। আমাকে ছোবে না, জঙ্কুক এলে তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। কাই অট্টহাসি দিল। জঙ্কুক, ও এখন শহরে পাগলের মতো তোমাকে খুঁজছে, কিন্তু এই জায়গাটাও স্বপ্নেও পাবে না। আর যদি আসেও, আমার 50 জন সশস্ত্র লোক বাহিরে দাঁড়িয়ে আছে। ও এখান থেকে লাশ হয়ে ফিরবে, আর তারপর তুমি আমার হবে। তে ভয়ে কাঁপছিল, কিন্তু সে জঙ্কুকের ওপর বিশ্বাস হারালো না। সে মনে মনে জঙ্কুককে ডাকতে লাগলো। হঠাৎ বাহিরে একটা বিকট বিস্ফোরণের শব্দ হলো। পুরো গুদাম ঘর কেঁপে উঠল, ছাদ থেকে ধুলোবালি ঝরে পড়ল। বুগাম লাফিয়ে উঠলেন। কি হলো, ভূমিকম্প নাকি? বাইরে থেকে গুলির আওয়াজ এবং আর্তনাদ ভেসে আসতে শুরু করলো। ওয়াকি টকিতে একজন গার্ড চিৎকার করে উঠল। কায়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এটা হতে পারে না, ও একা এত লোককে মারবে কি করে? একটা গাড়ি সোজা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লো এবং কায়ের দুজন বডিগার্ডকে পিষে দিয়ে থামলো। ধুলোর আস্তরণ ভেদ করে গাড়ি থেকে নামলো জঙ্কুক। তার দুই হাতে দুটো পিস্তল। সে হাঁটছে না, যেন নৃত্য করছে। যারাই তার সামনে আসছে, নির্ভুল নিশানায় তাদের খুলি উড়ে যাচ্ছে। তার কালো শার্ট রক্তে ভিজে গেছে। কাই চিৎকার করে তার বাকি লোকদের নির্দেশ দিল, মারো ওকে, হিট হিম। 10 জন লোক একসাথে জঙ্কুকের উপর গুলি চালালো। জঙ্কুক দ্রুত গতিতে এক কন্টেনারের আড়ালে সরে গেল। তারপর শুরু হলো তার পাল্টা আক্রমণ। সে একে একে সবাইকে শেষ করতে লাগলো। তার গতি এবং দক্ষতা দেখে মনে হচ্ছিল সে কোনো ভিডিও গেমের ক্যারেক্টার, যাকে মারা অসম্ভব। মিস্টার বুগাম দেখলেন অবস্থা বেগতিক। তিনি কাইকে বললেন, মেয়েটাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালা, আমি ওকে আটকাচ্ছি। কাইতে দড়ি কেটে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলো। তে তাকে কামড় দিল। শয়তান মেয়ে! কাইতের গালে চড় মারলো। তে মাটিতে পড়ে গেল। কাই তার চুল ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই গোদাম ঘরের ভিতরের দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। ধোঁয়ার মধ্য দিয়ে জঙ্কুক ভিতরে ঢুকলো। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সামনে কাইকে তেল চুলে হাত দিতে দেখে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। জঙ্কুকের হুঙ্কার পুরো গোদাম ঘরে প্রতিধ্বনিত হলো। বুগাম পিস্তল তাক করলো জঙ্কুকের দিকে, কিন্তু জঙ্কুক তার দিকে না তাকিয়ে চোখের পলকে গুলি চালালো। গুলি সোজা দিয়ে লাগলো বুগামের হাতে। পিস্তল ছিটকে পড়লো। জঙ্কুক দ্বিতীয় গুলিতে তার পায়ে আঘাত করলো। বুগাম আর্তনাদ করে পড়ে গেলেন। এবার জঙ্কুক কায়ের দিকে এগোলো। কাই ভয়ে তেকে ছেড়ে দিয়ে পকেট থেকে ছুরি বের করলো। কাছে আসবি না, আমি ওকে মেরে ফেলবো। জঙ্কুক হাসলো, এক ভয়াবহ পৈশাচিক হাসি। সে তার রাইফেল তার পিস্তল ফেলে দিল। আয়, আমি খালি হাতে তোকে মারবো। অস্ত্র দিয়ে মারলে তোর শাস্তি কম হয়ে যাবে। কাই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লো। জঙ্কুক অবলীলায় তার হাত ধরে ফেললো এবং এক হ্যাচকা টানে কায়ের হাতের হাড় ভেঙে দিল। ছুরি পড়ে গেল। এরপর শুরু হলো একতরফা মার। জঙ্কুক কায়ের মুখে একের পর এক ঘুষি মারতে লাগলো। কায়ের নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। সে মাটিতে পড়ে গেল, কিন্তু জঙ্কুক থামলো না। সে কায়ের বুকের ওপর চড়ে বসলো। বলেছিলাম না, আমার জিনিসে হাত দিলে তোর অস্তিত্ব রাখবো না। জঙ্কুক গর্জন করে উঠল। পিছন থেকে তার কান্না জড়িত গলা শোনা গেল, জঙ্কুক থামো, ও মরে যাবে।
জঙ্কুকের গলার আওয়াজে থেমে গেল। তার মুষ্টিবদ্ধ হাত তখনও কায়ের গলার কাছে। কায় আত্মরা হয়ে পড়ে আছে। জঙ্কুক উঠে দাঁড়ালো। সে বুগাম এবং কায়ের দিকে থুতু ছিটিয়ে বলল, তোদের ভাগ্য ভালো যে এখানে তে আছে, না হলে আমি তোদের চামড়া ছাড়িয়ে নিতাম। পুলিশ আসছে, বাকি জীবন জেলে পচে মরবি। ততক্ষণে নামজুন এবং জেহব পুলিশও তাদের লোকজন নিয়ে পৌঁছে গেছে। জেহব দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো। মা, তুই ঠিক আছিস? তে বাবার বুকে মাথা রেখে কান্না করে দিল, কিন্তু তার চোখ খুঁজছিল জঙ্কুককে। জঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, তার সারা গায়ে রক্ত, ঘাম আর ধুলো। কিন্তু তেকে নিরাপদ দেখে তার চোখে প্রশান্তি ফিরে এলো। তে দৌড়ে গিয়ে জঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়লো। জঙ্কুকের নোংরা জামা কাপড়ের পরোয়া না করেই সে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ধন্যবাদ, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তে ফুপিয়ে ফুপিয়ে বলল। জঙ্কুক তার রক্তমাখা হাত দিয়ে তের মাথায় হাত রাখতে দ্বিধা করছিল, কিন্তু তে তার হাত টেনে নিচের গালে ছোঁয়ালো। জঙ্কুক আলতো করে বলল, বলেছিলাম না জমদূতের কাছ থেকেও তোমাকে ছিনিয়ে নিয়ে আসবো। 6 মাস পর সিওলের এক বিলাসবহুল প্রাইভেট রিসর্ট, আর সেখানে সাজ সাজ রব, হাজার হাজার সাদা গোলাপ দিয়ে পুরো বাগান সাজানো হয়েছে। আজ নামজুন এবং জেহবের পরিবারে এক বড় আনন্দের দিন। তে একটা সুন্দর সাদা গাউন পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে আজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু আজকের পার্টিটা শুধু গ্র্যাজুয়েশনের জন্য নয়। জিন এসে তের মাথায় একটা হীরের টাইরা পরিয়ে দিলেন। আমার মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। আয়ু পাশ থেকে চোখের জল মুছলেন। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল মেয়েটা। তে লাজুক হাসলো, তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর তে বাগানে নেমে এলো। অতিথিরা সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানালো, কিন্তু তের চোখ আটকে গেল স্টেজের ওপর দাঁড়ানো মানুষটার দিকে। তাকে আজ কোনো মাফিয়া ডন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো রূপকথার রাজপুত্র। তার মুখে সেই ভুবন ভুলানো হাসি। জঙ্কুক এগিয়ে এসে তের হাতটা ধরলো। সে সবার সামনে হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে একটা লাল মখমলের বক্স বের করলো, ভিতরে জলজল করা একটা হীরের আংটি। জঙ্কুক বলতে শুরু করলো, 6 মাস আগে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমাকে সারা জীবন রক্ষা করব, কিন্তু আজ আমি শুধু রক্ষক হতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই, তোমার হাসির কারণ হতে চাই। আমি জানি আমি খুব একটা ভালো মানুষ নই, আমার হাত রক্তে রাঙা, কিন্তু আমার এই হৃদয়ে শুধু তোমার নাম লেখা। তুমি কি এই অন্ধকার জগতের রাজাকে তোমার আলো দিয়ে ভরিয়ে রাখবে? উইল ইউ ম্যারি মি? তে চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়লো। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। জঙ্কুক আংটিটা পরিয়ে দিল এবং উঠে দাঁড়িয়ে তেকে 5 কোলে করে শূন্যে তুলে ধরলো। সবাই উল্লাসে ফেটে পড়লো। নামজুন এবং জেহব একে অপরকে জড়িয়ে ধরলেন। জিন এবং আয়ু খুশিতে কান্না করে দিলেন। জঙ্কুকের কপালে তার ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, অবসেশন নয় তে, এটা ভালোবাসা সারা জীবনের জন্য। তে জঙ্কুকের গলায় হাত রেখে বলল, আমি জানি আমার মাফিয়া কাজিন আমার হিরো। দূরের অস্তগামী সূর্যের লাল আভা তাদের দুজনের উপর পড়ল। তারা জানতো সামনে আরো অনেক ঝড় আসতে পারে, কিন্তু যতদিন তারা একসাথে আছে কোনো ঝড়ই তাদের আলাদা করতে পারবে না।